নমস্তে, আপনি শুনছেন মানব পরিচয়ে। গত পর্বে নাসিরের সামনে তার বিশ্বাসভাজন মেকানিক ইমরান তার ছোট বোন সভার বেদনাদায়ক কাহিনী প্রকাশ করেছিল। দুবাইয়ের ধনী পরিবারে স্বপ্ন নিয়ে বিদায় নেওয়া সভাকে মাত্র কয়েক মাসেই ভয়াবহ দুঃখ সহ্য করতে হয়েছিল। স্বামীর মৃত্যু আর তারপর শ্বশুরের জঘন্য ইচ্ছা, ভয়াবহ অত্যাচার। সভার শ্বশুর সে অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও তার ওপর জবরদস্তি করার চেষ্টা করেন। তারপর এক লজ্জাজনক অজুহাত তৈরি করেন, এ আমার ছেলেকে খেয়ে ফেলেছে, এর বদলা নিতে আমি এখন একেই বিয়ে করব। পলায়ন ও দয়া, কোনোভাবে নিজের শাশুড়ির সহযোগিতায় সভা সেখান থেকে পালিয়ে আসে এবং সরকারি খরচে ভারতে ফেরে। সে তার মেয়ে সানায়াকে এখানেই জন্ম দেয়। নাসিরের অভ্যন্তরীণ পরিবর্তন, এই কাহিনী শুনে নাসির অনুশোচনায় ভরে ওঠে। এখন সে দেখতে পাচ্ছে যে নারী সবদিকেই অত্যাচারের শিকার হয়। প্রায়শ্চিত্তের সুযোগ, দোষী সাব্যস্ত, কনভিক্টেড, বিবাহবিচ্ছিন্ন এবং ফতোয়াগ্রস্ত নাসির সভাকে দেখে তার মনে হয় যে এটি পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ। যে আগে কাফেরদের মেয়েকে বিয়ে করার কথা ভেবেছিল, সে এখন সভাকে বিয়ে করে এই পরিবারটিকে সাহায্য করতে চায়। নাসির এখন নিজেকে এর যোগ্য মনে করে। নতুন আশার আলো, নাসিরের মনে প্রশ্ন জাগল, ইমরান রাজি হবে কিভাবে? আর সে নিজেই উত্তর পেল, যদি ইমরান তাকে নিয়ে কিছু না ভাবত, তবে সভার বিষয়ে এত বিস্তারিত কেন বলতো? ভূমিকা, একদিন নাসিরের আম্মির অসুস্থতার অজুহাত কাজে লাগল। ইমরান সভাকে আম্মির দেখাশোনার জন্য বাড়িতে নিয়ে এল। সভা বোরকা খুলল, আর নাসির প্রথমবার তার সৌন্দর্য দেখল। প্রথম অধিকার, ওয়ার্কশপে যাওয়ার আগে নাসির সভাকে অধিকারের সাথে নির্দেশ দিল আম্মিকে হাকিমের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে। আবহ সঙ্গীতে প্রেম ও মধুরতার ভাব, আম্মির কাছে সভাকে খুব বুদ্ধিমান মনে হল। নাসির ও আম্মি এখন বিয়ের প্রস্তাবের অপেক্ষায় রইলেন। অপেক্ষা খুব শীঘ্রই শেষ হল। তৃতীয় দিনেই ইমরান নাসিরকে কি বলল? ইমরান ভাইজান, আমার আব্বু ও আম্মি আপনার সাথে দেখা করতে চান। আপনি আমাদের বাড়িতে আসার জন্য কবে সময় বের করতে পারবেন? শুনুন দুর্ভাগ্যের অবসান, প্রায়শ্চিত্তের আরম্ভ আর প্রেমের নতুন যাত্রা, মানব পরিচয়। আপনি শুনবেন। পর্ব 14, সভার দুর্ভাগ্য আর নাসিরের প্রায়শ্চিত্ত। বোনকে দেখতে দুবাই থেকে সেই পরিবার পূর্ণ আভিজাত্যের সাথে এসেছিল। আমরা সবাই খুব খুশি ছিলাম যে সভার ভবিষ্যৎ খুব ভালো হবে। আমরা তাদের কথায় ভুলে সভার বিয়ে দিয়ে দিই। সভা চোখে জীবনের রঙিন স্বপ্ন নিয়ে ভারত থেকে দূরে পরদেশে দুবাই পাড়ি জমিয়েছিল। নাসির ও আম্মির কৌতূহল যখন তুঙ্গে পৌঁছাল, তখনই ইমরান আবার চুপ হয়ে গেল। কথাটি বলতে গিয়ে সে বিষণ্ণ হয়ে পড়ল। কয়েক মিনিট পর যখন সে আবার বলতে শুরু করল, তার চোখে জল চিকচিক করছিল। সে জানালো, সভার স্বামীর আগে থেকেই এক মরণব্যাধি ছিল। এদিকে সভা অন্তঃসত্ত্বা হল, ওদিকে তার রোগ ভয়ঙ্কর রূপ নিল। মাত্র 3 মাস কাটল, রোগের সাথে লড়াই করতে করতে সে পৃথিবী ছেড়ে চলে গেল। আম্মি এসব শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি বললেন, তবে তো সভার শ্বশুরবাড়ির লোকেরা সভার নতুন সংসার দুবাইতেই গুছিয়ে দিতে পারত। ইমরান নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করল, হ্যাঁ, এই দুঃখের সংবাদ শুনে যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে আমি দুবাই গেলাম। সভার গর্ভের বয়স তখন 4 মাস। স্বামীর অসুস্থতা আর তার মৃত্যুতে সভার সুন্দর মুখটা শুকিয়ে গিয়েছিল। তার অবস্থা দেখে আমার মনে হচ্ছিল মরে যাই। আমি সভাকে সাহস দিলাম। আমাকে সভার শাশুড়ি বললেন, সভার সন্তান আমরা রাখব এবং কোনো ভালো পরিবার দেখে সভার আবার বিয়ে দেব। এই কথায় আশ্বস্ত হয়ে আমি ফিরে এসেছিলাম। ইমরান আবার কথা বলার মাঝে বিরতি নিল। তখন নাসির জিজ্ঞাসা করল, তাহলে সভা এখন আপনার সাথে এখানে ভারতে কিভাবে এল? ইমরান উত্তর দিল, আমি ভারত ফেরার 1 মাস পর সভা তার শ্বশুরবাড়ি থেকে পালিয়ে দুবাইয়ে ভারতীয় দূতাবাসে পৌঁছাল। কারোর সাহায্য নিয়ে তার মোবাইল থেকে সভা আমাদের কল করেছিল। কাঁদতে কাঁদতে সভা যা জানালো তা খুবই ঘৃণ্য।
সভার মৃত স্বামীর বাবা সভার অন্তঃসত্ত্বা হওয়ার কথাটিও বিবেচনা করেননি। তিনি সভার ওপর জবরদস্তি করার চেষ্টা করেন। সভার প্রতিরোধ এবং সাহায্যের জন্য চিৎকারে সভার শাশুড়ি এসে তাকে বাঁচান। এটি শুনে নাসির ভাবতে বাধ্য হল, চারিদিকে নারী শুধু অত্যাচারী সহ্য করছে বলে মনে হয়। সে নিজের ওপর খুব লজ্জা পেল। চাইলেও সে সমবেদনা প্রকাশ করতে পারল না। আম্মিই বললেন, ভালো হয়েছে যে সভার শাশুড়ি এত সাহস দেখাতে পেরেছিলেন। ইমরান আরও জানালো, তখন ওই বাবারূপী শয়তান বলল, এ আমার ছেলেকে খেয়ে ফেলেছে। এর বদলা নিতে আমি এখন একেই বিয়ে করব। এতে এই বাড়িতে থাকবে আর আমার ছেলের উত্তরাধিকারীও এখানে থাকবে। এই পুরুষ জাতীয় নিজেদের লালসার জন্য কত রকমের অজুহাত খুঁজে বেড়ায়। আম্মি এ কথা বলতে বলতে ভুলে যাচ্ছিলেন তার ছেলে আর ইমরানও কিন্তু পুরুষই। ইমরান আম্মির কথা এড়িয়ে গিয়ে আরও জানালো, শাশুড়ির বিরোধিতায় সেদিন কথাটি মিটে যায়। কোনোভাবে লাঞ্ছনা থেকে বেঁচে যাওয়া সভা তখন বুঝতে পারছিল যে শাশুড়ির কথা বেশিদিন টিকবে না। সে সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে দূতাবাসে পৌঁছে গিয়েছিল। আমাদের কাছে এত টাকা ছিল না যে আমাদের মধ্যে কেউ আবার দুবাই যেত। ভারতের বিদেশমন্ত্রী একজন দয়ালু মহিলা। তিনি সভাকে সরকারি খরচে ভারতে ফিরিয়ে আনতে দেরি করেননি। সভা তার মেয়ের জন্ম এখানেই দিয়েছে। আম্মি সান্ত্বনা দিয়ে বললেন, ইমরান বাবা, যা খারাপ হওয়ার ছিল তা হয়ে গেছে। খারাপ সময় কেটে গেছে। এখন যে সময় আসবে তা সভার জন্য, তোমার জন্য আর তোমাদের পরিবারের জন্য নিশ্চয়ই ভালো হবে। এই কথায় ইমরান বলল, আমিন। তারপর সেই রাতে ইমরান চলে গেল। ইমরানকে খেতে ডাকা আর তার সব কথা বলা নাসিরের আম্মিকে এক নতুন ভাবনা দিয়ে গেল। আম্মি জানতেন যে নাসির দোষী সাব্যস্ত হওয়ার পাশাপাশি তার ওপর ফতোয়াও আছে। এই অবস্থায় নাসির একা হয়ে যাবে ভেবে আম্মি চিন্তিত থাকতেন। এখন আম্মি সভার মধ্যে নাসিরের নতুন স্ত্রী হওয়ার সম্ভাবনা দেখতে পেলেন। জেলে থাকাকালীন বিদ্বেষে ভরা মনে নাসির প্রতিশোধ নেওয়ার কথা ভেবেছিল জেল থেকে ছাড়া পেয়ে নাম বদলে অন্য ধর্মের কোনো মেয়েকে প্রেম নিবেদন করবে এবং বিয়ে করবে। সময় বদলেছে, সাথে নাসিরও বদলেছে। কাফের হরিশ্চন্দ্রের ন্যায়বিচার তার চিন্তা পরিবর্তন করে দিয়েছে। ফিরদৌসের সাথে বিবাহবিচ্ছেদ এবং তারপর 3 বছরের জেল জীবন কাটিয়ে এখন যখন সে মুক্ত, গত প্রায় 4 বছর ধরে তার জীবনে কোনো নারীর সান্নিধ্য নেই। নাসিরের অপরাধী হওয়ার ইতিহাসের কারণে মনে হচ্ছিল কোনো পরিবার তাকে মেয়ে দেবে না। ফিরদৌসের উদাহরণ নাসিরের সামনেই ছিল। ফিরদৌস এক কন্যা সন্তানের বাবাকে বিয়ে করেছে। জীবনের হোঁচট আর ভালো সাহিত্য পাঠের ফলে নাসির এখন বিবেকবুদ্ধি দিয়ে ভাবতে শুরু করেছে। যদিও সে দোষী সাব্যস্ত, বিবাহবিচ্ছিন্ন এবং তার ওপর ফতোয়া আছে, তবুও নাসির এখন নিজেকে একজন যোগ্য ব্যক্তি মনে করতে শুরু করেছে। সে এখন বুঝতে পারছে নিজের সম্প্রদায়ে যখন যোগ্য পাত্রকে বিয়ে করতে ইচ্ছুক অনেক মেয়ে আছে, তখন অন্য ধর্মের মেয়ের সাথে বিয়ের ইচ্ছা মুসলিম মেয়েদের প্রতি অন্যায়। নাসির ভাবতে লাগল, এটি তার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ। তার উচিত সভাকে বিয়ে করে সেই পরিবারকে সাহায্য করা যারা তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ও হতাশ। শুতে যাওয়ার আগে নাসিরের মনে মূল প্রশ্ন এল, ইমরান কিভাবে সভার সাথে তার বিয়ের প্রস্তাবে রাজি হবে? এর উত্তর নাসির নিজেই দিল। যদি ইমরান তাকে নিয়ে কিছু না ভাবত, তবে সভার বিষয়ে এত বিস্তারিত কেন বলতো? এই ভাবনাটি সেই রাতে তাকে মধুর স্বপ্ন দেখাল। ইমরান রোজ সকালে বিকালে তাকে আনা নেওয়া করতে থাকল। সভার বিষয়ে সে আর কোনো কথা বলেনি। নাসির আর আম্মিও সংকোচে কিছু বলার সাহস পেলেন না। একদিন সকালে নাসির ইমরানকে কল করে বলল, ইমরান, আজ আমি ওয়ার্কশপে যাব না। ইমরান জিজ্ঞাসা করল, কেন ভাইজান? নাসির জানালো, আজ আম্মির জ্বর, আমাকে তার দেখাশোনার জন্য বাড়িতেই থাকতে হবে। তখন হয়তো ইমরান কিছু ঠিক করে নিল। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, যদি আপনি অনুমতি দেন তবে আমি সভাকে আপনার বাড়িতে নিয়ে আসি। সভা আম্মির দেখাশোনা করবে, আপনি আমার সাথে ওয়ার্কশপে চলে আসবেন। বিকালে যখন আপনাকে ছাড়ব, তখন সভাকে সাথে করে নিয়ে যাব। নাসির মনে মনে খুব খুশি হল, কিন্তু বাইরে বলল, আমি আম্মির সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। নাসির আম্মিকে জানালে আম্মি বললেন, হ্যাঁ, এটা ঠিক হবে।
অনেকদিন আমাদের এই ঘর আমার বাইরে অন্য কোনো নারীকে দেখেনি। সভা এলে তার সাথে আমাদের আলাপও হবে আর হয়তো আমার শরীরও জলদি ভালো হয়ে যাবে। তখন নাসির ইমরানের প্রস্তাবে সম্মতি দিল। তারা আসার আগেই সে নিজে নাস্তা চা বানিয়ে ফেলল। ইমরান যখন সভাকে নিয়ে এল, সভা প্রথমেই তার বোরকা খুলে ফেলল। তখনই নাসির সভাকে দেখার সুযোগ পেল। ইমরানের কথা মতোই সভা খুব সুন্দরী। নাসির সভার মেয়ে সানায়াকে কোলে নিয়ে আদর করল। সবাই মিলে চা খেলেন। ওয়ার্কশপে যাওয়ার আগে নাসির সভাকে নির্দেশ দিয়ে বলল, সভা, পরের গলিতে 11টায় হাকিম বসেন। আম্মি তাকে চেনেন। তুমি 11টার দিকে আম্মিকে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে ওষুধ নিয়ে আসবে। সভা শ্রদ্ধাভরে মাথা নিচু করে উত্তর দিল, জি, আমি তাই করব। নাসির জিজ্ঞাসা করল, মেয়েটির কারণে তোমার কোনো সমস্যা হবে না তো? সভা বলল, না, আমি সামলে নেব। আপনি নিশ্চিন্তে থাকুন। তারপর নাসির ও ইমরান ওয়ার্কশপে চলে গেল। রাতে ইমরান নাসিরকে বাড়িতে নামিয়ে সভাকে নিয়ে গেল। সেদিন রাতে আম্মিকে খুব খুশি দেখালো। তার জ্বরও কমে গেল। তিনি নাসিরকে বললেন, সভা খুব ভালো এবং বুদ্ধিমতী মেয়ে। নাসির আম্মির ইঙ্গিত বুঝল, কিন্তু কোনো সরাসরি প্রস্তাব না থাকায় সে শুধু জি বলে চুপ থাকল। নাসির ও আম্মি এখন ইমরানের পরিবারের তরফ থেকে কোনো প্রস্তাবের অপেক্ষা করতে থাকলেন। তাদের বেশিদিন অপেক্ষা করতে হল না। তৃতীয় দিনেই ওয়ার্কশপে যাওয়ার সময় ইমরান নাসিরকে জিজ্ঞাসা করল, ভাইজান, আমার আব্বু ও আম্মি আপনার সাথে দেখা করতে চান। আপনি আমাদের বাড়িতে যাওয়ার জন্য কবে সময় বের করতে পারবেন? নাসির মনে মনে খুব খুশি হয়ে বলল, তাদের সাথে দেখা করতে পারলে আমার খুব ভালো লাগবে। আম্মিকে জিজ্ঞাসা করে আমি তোমাকে সময় জানিয়ে দেব। এখন শুনুন মানব পরিচয় এর এই পর্বের ওপর জেমিনাই দ্বারা লিখিত পর্যালোচনা ও বিশ্লেষণ। উপশিরোনাম, সভার দুর্ভাগ্য আর নাসিরের প্রায়শ্চিত্ত। এই পর্বটি দুটি ভেঙে যাওয়া জীবনের, নাসির ও সভা, সম্ভাব্য মিলনের ভিত্তি তৈরি করে। ফিরদৌসের প্রতি অন্যায়ের বোধ, সভার সহায়তার মাধ্যমে নাসিরের চরিত্রে ইতিবাচক পরিবর্তন আনে। 1. সভার গল্পের নিষ্ঠুর সত্য। ইমরানের মাধ্যমে সভার দুর্দশা প্রকাশ গল্পের অন্যতম বেদনাদায়ক অংশ। আর্থিক শোষণ। মেধাবী সভা আর্থিক বাধ্যবাধকতার কারণে ঘৃণ্য শোষণের শিকার হয়েছে। এটি আমাদের সমাজের কিছু অন্ধকার দিককে তুলে ধরে। ভয়াবহ অত্যাচার। সভার শ্বশুরের আচরণ পিতৃতান্ত্রিক মানসিকতার নিকৃষ্টতম বহিঃপ্রকাশ। এটি নাসিরের অনুশোচনাকে আরও গভীর করে। মানবিকতার আলো। সভার শাশুড়ি ও বিদেশমন্ত্রীর মানবিক সহায়তা এই অন্ধকার গল্পে আশার আলো দেখায়। 2. প্রায়শ্চিত্ত হিসেবে বিয়ে। নাসিরের উদ্দেশ্য এখন বদলে গেছে। তার বিয়ের চিন্তা এখন লালসা নয়, বরং নৈতিক দায়িত্ব। সে বোঝে যে সভার মতো কোনো মেয়েকে আশ্রয় দেওয়া তার নিজের পাপের প্রকৃত প্রায়শ্চিত্ত হতে পারে। 3. নীরব সম্মতি ও প্রত্যাশা। ইমরান ও নাসিরের নীরব সম্মতি গল্পকে দ্রুত এগিয়ে নিয়ে যায়। সভার বোরকা খোলা এবং নাসিরের পরম মমতায় তার সন্তানকে আদর করা একটি মানবিক ও ইতিবাচক শুরুর ইঙ্গিত। ইমরানের তরফ থেকে পারিবারিক মিলনের প্রস্তাব এই আখ্যানকে বিয়ের দিকে চূড়ান্ত মোড় দিচ্ছে। পর্ব 14 সমাপ্ত।